মুরাদপুর সরুনিসা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ সকলকে আমার শুভেচ্ছা। আমরা আজকে বাংলাদেশের ইতিহাস ও বিশেষজ্ঞতার একটি অনলাইন ক্লাস করব। তো শুরুতেই সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এবার আমি আমার পরিচিতিটা দিয়ে নিই। সোনিয়া কবির, আমার নাম সোনিয়া কবির, সহকারী শিক্ষক, মুরাদপুর সরুনিসা উচ্চ বিদ্যালয়। আর আজকে আমি যে পাঠটি পড়াবো সেটি হলো বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা দশম শ্রেণীর এই বিষয়ের প্রথম অধ্যায় ইতিহাস পরিচিতি। আজকে আমরা পড়ব। আমরা এই ছবিগুলো লক্ষ্য করি। এখানে ছবিগুলোতে আছে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ। এটি বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ। এই ভাষণ দেওয়ার ফলে বাঙালির মধ্যে একটা চেতনাবোধ তৈরি হয়েছিল, যেই চেতনা থেকে মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং বাংলাদেশকে স্বাধীন করেছিল। তবে মুক্তিযুদ্ধের পটভূমি এক্ষেত্রে আমাদের প্রথমেই আমরা জানি যে ভাষা আন্দোলনের পর থেকেই বাঙালিদের মনে একটি জাতীয়তাবোধ, একটি আত্মবিশ্বাসের উন্মেষ ঘটে, যেখান থেকে বাঙালি সবাই দেশপ্রেম ভক্ত এবং প্রতিটি নাগরিকেরই একটি বিষয় মানুষের মধ্যে চলে আসে যে আমাকে বাংলাদেশ স্বাধীন করতে হবে, বা আমি স্বাধীন দেশের একজন নাগরিক হিসাবে স্বাধীন দেশে বসবাস করব এবং বাংলাদেশ আমাদের পাকিস্তান মুক্ত আমরা নতুন দেশ হিসাবে আমাদের দেশের আত্মপ্রকাশ ঘটে। সেজন্য আমরা প্রয়োজনে নিজের জীবন দিয়ে হলেও আমরা দেশকে রক্ষা করব। তো বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণে বাঙালিকে যে মুক্তিযুদ্ধের ডাক বঙ্গবন্ধু দিয়েছিলেন, তাতে আমরা দেখতে পাই বাঙালি সেই ভাষণকে কেন্দ্র করে তাদের যার যতটুকু যেভাবে সামর্থ্য আছে সবাই কম বেশি বেশিরভাগ মানুষই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এবং দেশকে স্বাধীন করে। তো পরের ছবিটাতে আমরা যেটা দেখছি সেটা হলো মহান মুক্তিযুদ্ধের ছবি। আমরা জানি যে এই মহান মুক্তিযুদ্ধ 1971 সালে 25শে মার্চ স্বাধীনতার ঘোষণা করে এবং এর পরপরই মুক্তিযুদ্ধ শুরু হয়। দীর্ঘ 9 মাস মুক্তিযুদ্ধের পর আমরা আমাদের বিজয় অর্জন করি। আর এই মুক্তিযুদ্ধের মহানায়ক যাকে বলা যায়, বা যার হাতে এই মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে, এবং এই কথা বলার অপেক্ষা রাখে না যে একজন দেশপ্রেমী মানুষ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন সময়ে মুক্তিযুদ্ধে তিনি নেতৃত্ব দিয়েছিলেন এবং এই মুক্তিযুদ্ধ 9 মাস যুদ্ধ করার পর পাকিস্তান বাধ্য হয় আমাদের বাঙালির কাছে পরাজিত হতে। তো 1971 সালের 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে 16 ডিসেম্বর আমরা মুক্তিযুদ্ধের বিজয় অর্জন করি, আমরা স্বাধীনতা অর্জন করি এবং আমরা বাংলাদেশ নামক একটি রাষ্ট্রকে আমরা পাই। তো আজকে আমাদের যে পাঠটি হবে সেই পাঠটি হলো ইতিহাস। ইতিহাস সম্পর্কে আমরা জানবো, যেমন বাংলাদেশের এই যে মুক্তিযুদ্ধের কথা আমি বললাম, সেই মুক্তিযুদ্ধ ইতিহাসের একটি ব্যাপক অংশ নিয়ে আছে বাংলাদেশের ইতিহাসে। তো এখানে আমরা এই পাঠ শেষে কি পারবো, এই পাঠ শেষে শিক্ষার্থীরা ঐতিহ্য কি তা বলতে পারবে, ইতিহাসের সংজ্ঞা বলতে পারবে, ইতিহাসের উপাদান ও প্রকারভেদ বর্ণনা করতে পারবে, ইতিহাসের স্বরূপ ও পরিসর ব্যাখ্যা করতে পারবে, ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করতে পারবে। তো আমরা প্রথমেই জেনে নিই ঐতিহ্য কি। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ভাষার জন্য বাঙালিরা যে আন্দোলন করেছিল, এবং এখানে একটি ছবি আমরা দেখতে পাচ্ছি। তো এই ছবি থেকে আমাদের চলে আসে যে আমাদের ঐতিহ্যটা কি এখানে আছে। তারপরে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেটি হলো শিল্প।
তারপরে যে ছবিটি আছে চর্যাপদ লেখা এখানে আছে, এখানে আমরা আমাদের সাহিত্যের যে ইতিহাস আছে সেই সাহিত্য আমরা এই চর্যাপদ সেই সাহিত্য ইতিহাসের একটি অংশ। তারপর আমরা দেখতে পাচ্ছি আমাদের বাঙালি সংস্কৃতির ছবি। ঐতিহ্য কি সেটা যদি আমরা এখন বুঝতে পারি তো আমরা বলছি ঐতিহ্য হচ্ছে অতীতের অভ্যাস, শিক্ষা, ভাষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষিত থাকে। এটি হলো আমাদের ঐতিহ্যের সংজ্ঞা। এখানে একটি ছবি আমরা দেখতে পাচ্ছি, যে ছবিটি আমরা কম বেশি অনেকেই চিনে থাকি। তিনি হচ্ছেন ইতিহাসের জনক হেরোডোটাস। গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে ইংরেজি হিস্টোরি শব্দটির আবিধানিক এই শব্দটির উৎপত্তি, যার বাংলা প্রতিশব্দ হচ্ছে ইতিহাস। হিস্টোরি শব্দটির আবিধানিক অর্থ হলো সত্যানুসন্ধান বা গবেষণা। খ্রিস্টপূর্ব ৫ম শতকে তিনি হিস্টোরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন। আমরা এখানে হিস্টোরি সংজ্ঞা আমরা পেলাম এবং ব্যাপকভাবে যে আলোচনা আমাদের ইতিহাসের জনক হেরোডোটাসের পরিচিতি আমরা জানলাম। এরপরে আমরা জানবো ইতিহাস কাকে বলে। এই ইতিহাসবিদ হেরোডোটাস তার মতে, হেরোডোটাসের মতে ইতিহাস হলো, এবার আমরা সংজ্ঞায় যাব, যা সত্যিকার অর্থে ছিল বা সংঘটিত হয়েছিল। আমরা কি বুঝতে আবার একটু আমরা রিপিট করি, যা সত্যিকার অর্থে ছিল বা সংঘটিত হয়েছিল তা অনুসন্ধান করা বা লেখা, এটি হলো ইতিহাস। ইতিহাসবিদ E.H. কারের ভাষায় ইতিহাস হলো বর্তমান ও ভবিষ্যতের অতীতের মধ্যে এক অন্তর্নিহিত সংলাপ। এটা হলো E.H. কারের ভাষায়। আধুনিক ইতিহাসের জনক লিওপোল্ড ফন রান্টের ভাষায় এখানে ইতিহাস হচ্ছে প্রকৃতপক্ষে যা ঘটেছিল তার অনুসন্ধান ও সত্য বিবরণী হলো ইতিহাস। আমরা এই সংজ্ঞাগুলি থেকে আমরা মোটামুটি একটি বিষয় আমরা স্পষ্ট হলাম যে আসলে ইতিহাস হলো পূর্বে ঘটে যাওয়া, অতীতে ঘটে যাওয়া যে কোনো বিষয়বস্তু সম্পর্কে নতুন করে তুলে আনা, ইতিহাসকে বিষয়বস্তুকে সামনে রাখা, এটাই হলো ইতিহাস। এখানে ইতিহাসের ব্যাপক রসদ আমরা পেয়ে থাকি। তো আমরা এইমাত্র বললাম ইতিহাস কাকে বলে। তো ইতিহাস কাকে বলে নিশ্চয়ই আমরা বুঝলাম। এবার আমরা দেখব ইতিহাসের উপাদান কত প্রকার ও কি কি। ইতিহাসের উপাদান অবশ্যই আছে, এই উপাদান হলো দুই প্রকার। ইতিহাসের উপাদান হলো দুই প্রকার, একটি হলো লিখিত উপাদান আর একটি হলো অলিখিত উপাদান। এই দুই প্রকার উপাদানের ভিত্তিতে লিখিত উপাদান আবার কি এবং অলিখিত উপাদানগুলো কি কি সেগুলো আমরা জানতে পারব। লিখিত উপাদান সমূহের ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। এটি হলো দলিলপত্রের একটি লিখিত উপাদান, দলিলপত্র যেগুলো লিখিত আকারে থাকে। তারপরে এখানে আমরা আরেকটি ছবি দেখতে পাচ্ছি একটি গ্রন্থের, সেটি হলো বেদ গ্রন্থ। হিন্দু সম্প্রদায়ের পুরাতন বা সনাতন ধর্মের সবচেয়ে পুরনো গ্রন্থ যেটি আছে সেটি হলো বেদ। এই দুটি লিখিত উপাদান আমরা এখানে দেখলাম। এখানে আমরা আবার দেখতে পাচ্ছি কৌটিল্যের অর্থশাস্ত্র এবং এখানে আরেকটি ছবি আমরা দেখতে পাচ্ছি কলহনের রাজতরঙ্গিনী। এই দুটি গ্রন্থ আমরা লিখিত উপাদান হিসাবে নিতে পারি। নার্সারি এটি মিনহাজি সিরিজের একটি গ্রন্থ। এখানে আরেকটি আমরা গ্রন্থ দেখতে পাচ্ছি সেটি হলো আইনি আন্দোলন। এগুলো সবই যেগুলো আমরা দেখতে পাচ্ছি সবই হলো
ইতিহাসের লিখিত উপাদানের মধ্যে এগুলো পড়ে। লিখিত উপাদানের 4টি উপাদান আমরা এইমাত্র জানতে পারলাম। সেই লিখিত উপাদানের 4টি উপাদান সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা জানবো ইতিহাসের আরেকটি প্রকার, সেটি হলো অলিখিত উপাদান সমূহ। অলিখিত উপাদান সমূহের মধ্যে আছে মুদ্রা, শিলালিপি, স্তম্ভলিপি, এখানে আছে চিত্রলিপি যেটা ছবি এঁকে বোঝানো হচ্ছে, তারপর আছে ইমারত, তারপর আছে তাম্রলিপি। এগুলো সবই অলিখিত উপাদান। তো আমরা জানতে পারলাম যে ইতিহাস কত প্রকার। ইতিহাস 2 প্রকার। এবার আসবো আমরা ইতিহাসের প্রকারভেদের ভিত্তিতে। আমরা ভৌগোলিক অবস্থানগত ইতিহাস আছে এবং বিষয়বস্তুগত ইতিহাস আছে। তো প্রথমেই আমরা ভৌগোলিক অবস্থানগত ইতিহাসের প্রকারভেদগুলি একটু জেনে নিই। 1 নম্বরে আসছে আঞ্চলিক ইতিহাস, তারপর আসছে জাতীয় ইতিহাস, তারপর আসছে আন্তর্জাতিক ইতিহাস এবং বিষয়বস্তুর ইতিহাস। বিষয়বস্তুগত যে ইতিহাস আছে সেখানে যদি আমরা জানি তাহলে সেখানে যাব। প্রথমে আমরা পেলাম রাজনৈতিক ইতিহাস, তারপর সামাজিক ইতিহাস, তারপর অর্থনৈতিক ইতিহাস, তারপরে সাংস্কৃতিক ইতিহাস। তো এই ইতিহাস সম্পর্কে আমরা জানলাম 2 প্রকার। এই প্রকারভেদ সম্পর্কে আমরা এখানে ভাগগুলো, এই 2 প্রকারের আবার যে ভাগ আছে সেই ভাগগুলো আমরা জানতে পারলাম। ভৌগোলিক অবস্থানগত ইতিহাস 3 প্রকার এবং বিষয়বস্তুগত ইতিহাস হলো 4 প্রকার। সাম্প্রতিক ইতিহাস আমরা এখন জানবো ইতিহাসের স্বরূপ বা বৈশিষ্ট্যটা কি। ইতিহাসের স্বরূপ বৈশিষ্ট্যের একটা অংশ হলো সত্যনিষ্ঠ তথ্যের সাহায্যে অতীত পুনর্গঠন। ইতিহাসের যে তথ্য আছে অবশ্যই সেটি সত্য তথ্য হতে হবে। সেই তথ্যের অতীতের যে ইতিহাস আছে তো সত্য, সেই সত্য ইতিহাসকে আমরা পুনর্গঠন করব অতীতে। তারপর আছে মানব সভ্যতা ও সভ্যতার অগ্রগতির ধারাবাহিক বিবরণ। মানব সভ্যতা ও সভ্যতার অগ্রগতির ধারাবাহিক যে বিবরণ আমরা পাই সেটিও ইতিহাসের বৈশিষ্ট্য। গতিশীল ইতিহাস গতিশীল ও বহমান একটি প্রক্রিয়া। ইতিহাসের গতিশীল ও বহমান ইতিহাসের বৈশিষ্ট্য সম্পর্কে যদি আমরা জানতে পারি, একটা অংশ আছে ইতিহাসের গতিশীল ও বহমান একটি প্রক্রিয়া, এটিও স্বরূপ। তারপর আছে যে ইতিহাস ঘটে যাওয়া ঘটনার সঠিক বিবরণ তুলে ধরে। ইতিহাসে ঘটে যাওয়া সঠিক ঘটনার বিবরণ তুলে ধরে। এগুলো হচ্ছে আমরা যে 4টি অংশ এখানে পড়লাম, এটা হলো ইতিহাসের স্বরূপ বা বৈশিষ্ট্য। তো আমরা জানবো দলীয় কাজে ইতিহাস পাঠের প্রয়োজনীয়তাটা কি ব্যাখ্যা করা। ইতিহাস পাঠের প্রয়োজনীয়তাটা আমরা সবাই জানি। ইতিহাস পাঠ করলে আমাদের লিখিত এবং অলিখিত যে উপাদানগুলো আছে সেই সম্পর্কে আমরা যখন জানতে চাবো সেই উপাদানের মাধ্যমে, তো আমাদের ইতিহাস বর্তমানে আমরা যারা আছি আমাদের অবশ্যই অতীতে পূর্বের যে ঘটনা সেগুলো সম্পর্কে জানতে হবে বা ইতিহাস সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে আমরা অনেক কিছুই পূর্বের অতীতে যে যা কিছু ঘটেছিল সে সম্পর্কে আমরা জ্ঞান লাভ করতে পারব। তো মূল্যায়নে আমরা চলে আসি। দেখা যাক এখানে কয়েকটি আছে আমাদের। আধুনিক প্রশ্ন আছে। 1 নম্বর প্রশ্নটি হচ্ছে আধুনিক ইতিহাসের জনক কে? আধুনিক ইতিহাসের জনক হলো হেরোডোটাস। এখানে 2 নম্বর প্রশ্নটি আছে ইতিহাসের অলিখিত উপাদানগুলো কি কি? ইতিহাসের অলিখিত উপাদানগুলো শিলালিপি ও তাম্রলিপি। তো আমরা এখানে নিচের কোনটি সঠিক করে ধরে নেব? 1 ও 3। এটি হলো আমাদের প্রশ্ন দুটির উত্তর। তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বাড়ির কাজ থাকবে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণের মধ্য দিয়েই ভবিষ্যৎ রচিত হয় অতীতের তাৎপর্য বিশ্লেষণ। তো এইটি হলো আমাদের বাড়ির কাজ। আশা করি সবাই বাড়ির কাজ করবে। সবাইকে ধন্যবাদ। এরপরে পরবর্তী অধ্যায় নিয়ে আবার আমরা পরবর্তী ক্লাসে আসবো।